নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই হাজার হাজার অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে রাজনীতির মাঠ, বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। আশঙ্কা তৈরি হয়েছে সহিংসতারও। এসব ঠেকাতে সরকারের পক্ষ থেকে নেই তেমন কোনো তৎপরতা। মাত্র 7 দিন পর অনুষ্ঠিত নির্বাচনে সরকার এসব মোকাবিলায় ব্যর্থ হলে গুজব সৃষ্টিকারীদেরই বিজয় হবে কিনা তা নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি প্রযুক্তির কালো। সঙ্গে আছেন প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগতম, ধন্যবাদ। আজ থেকে ঠিক 1 বছর আগেও এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। যখন নির্বাচন নিয়ে যখনই আলোচনা হয়েছে, এই অপতথ্য যে সৃষ্টি হতে পারে, গুজব যে ছড়িয়ে পড়তে পারে, এটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। একেবারে 2-3 দিন থেকে জামাতের আমিরের পেজ থেকে যে ছড়িয়ে পড়া স্ট্যাটাস, এটি নিয়ে তো প্রচুর আলোচনা সমালোচনা চলছে, এটি হ্যাক হয়েছে কি হয়নি। কিন্তু অবাক করার বিষয় হলো যে এখন পর্যন্ত এটি নিয়ে কোনো স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে আমরা পাচ্ছি না। সেটা ইসি বা প্রশাসন। একজনকে আটকও করা হয়েছে, 18 ঘন্টা পেরিয়ে গেছে, বলা হচ্ছে যে তার নামে মামলাও করা হবে। কিন্তু এই সমস্যা সমাধান করতে যদি ব্যর্থ হয়, মানে একটি স্টেটমেন্ট যদি সরকারের পক্ষ থেকে না দেওয়া হয়, তাহলে নির্বাচনের দিন কোনো একটি বড় ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সমাধান কিভাবে মিলবে? জি, ধন্যবাদ। আমাদের বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, সম্ভবত আমি এটাই কোনো একটি ঘটনা, আমার মেমোরি যদি ভুল না হয়ে থাকে, যে কেউ হ্যাক করেছে এবং যিনি হ্যাক করেছেন তাকে খুব দ্রুততম সময়ে খুব গ্রেফতারের যে বিষয়টি। হ্যাঁ, তো এখানে দেখেন, হ্যাকিং এবং আনঅথরাইজ অ্যাক্সেস এই দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্যাথ। সোশ্যাল মিডিয়াতে যে সকল ঘটনা বাংলাদেশে হয়ে থাকে সেটা কিন্তু হ্যাকিং না, সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। ফর দ্য টাইম বিং আনঅথরাইজ কোনো ডিজিটাল আইডেন্টিটি আপনার পেজ বা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণটা নেই। যখন রিয়েল ইউজার তার আইডেন্টিটি যখন ক্লেম করে তখন কিন্তু সেটা ব্যাক হয়ে আসে। এটাকে বলে আনঅথরাইজ অ্যাক্সেস। কিন্তু এই ঘটনার পেছনে আমরা ম্যালওয়্যারের অবস্থান দেখলাম এবং ওনারা অনেকে বিবৃতি দিচ্ছে যে এটা ভারত থেকে এসেছে ম্যালওয়্যার। এবং আরও ইন্টারেস্টিংলি দেখলাম একটা সরকারি ইমেল অ্যাড্রেস থেকে একটা ইমেল এসেছে, যে ইমেলটা নাকি ডিসেম্বরে এসেছে, এরকম একটা বিষয়। তো এত কিছু হওয়ার পর ফেব্রুয়ারিতে এসে এই পোস্টটা আসলো। তো বিষয়গুলো কিন্তু মানে কিছুটা রহস্যময়। এবং যদি আপনি গঠনতান্ত্রিকভাবে যদি আমরা তদন্তের বিষয়টা আসি, সেটা হচ্ছে প্রথমে ভিকটিমের ডিভাইসটা সিজ করতে হবে, যিনি দাবি করছেন ফিশিং অ্যাটাক, সেটা কিন্তু এখনো পর্যন্ত জব্দ হয়নি। তো সুতরাং এই ডিভাইসটা যখন জব্দ হবে তখন কিন্তু ফিশিংয়ের সাথে কোন ইউআরএলে কমিউনিকেশন হয়েছে সেটা কিন্তু সুনিশ্চিতভাবে আসবে। সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি ঠিক জানি না। না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরে নিলাম এটি হ্যাক হয়েছে বা হয়নি, কিন্তু গভর্নমেন্ট মানে এটার মতামত দিতে, মানে সুরাহা করতে কেন দেরি করছে? এই সক্ষমতা ডিবির বা ইসির আছে কি নেই? জি, আমাদের অবশ্যই বাংলাদেশ পুলিশের সক্ষমতা আছে, তারা একটু সময় নিচ্ছে। কিন্তু যে প্রবলেমটি হয়েছে, পরিবর্তিত অবস্থায় নতুন যে টিম গুছিয়ে কাজ করার ব্যাপারটা, যেমন এক্সাম্পল যে সরকারের ইমেল থেকে এসেছে, সেই ইমেলের যারা ওনার, আমাদের ন্যাশনাল ডেটা সেন্টার বা আইসিটি বিভাগ, তাদের সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের কোনো করসপন্ডিং হয়েছে কিনা আমি এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রের মাধ্যমে দেখলাম সেখানে নাই। তাহলে সুপার অ্যাডমিন ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে ইমেলটা সেখানে কী কারণে কে জেনারেট করেছে? ইউজার যদি কোনো কারণে ইমেলটা জেনারেটও করে থাকে, এটা কি ইউজার করেছে নাকি সুপার ইউজার করেছে নাকি কোনো পেলোড বা ম্যালওয়্যার করেছে, এই ব্যাপারটা কিন্তু ও পর্যন্ত পৌঁছাতে গেলেও কিন্তু মিনিমাম একটা করসপন্ডিং দরকার। সে করসপন্ডিং কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জাস্ট একটা মানে আসলে অভিযোগের ভিত্তিতে একটা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং আরেকটি বিষয় বলতে চাই, সরকারি কর্মকর্তা যে বিধিমালা আছে, এটা হচ্ছে প্রথমে মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের 2018 সালের যদি আমি সাবসেকশন 41-এর 1 অনুযায়ী বলি, সেটা কিন্তু এটা চার্জশিট হতে হবে। চার্জশিট হওয়ার পর কিন্তু তারপর কিন্তু এটাকে যদি আপনি এক্সাম্পল হিসেবে নেন, যে ধরনের ঘটনা তো কালকে আরেকজনের আইডি নিয়েও ঘটতে পারে, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির বা কোনো অপতথ্য বা এআই জেনারেট করে তো হাজার হাজার অপতথ্য ছড়ানো হচ্ছে। মানে এগুলো বন্ধ করার ক্ষেত্রে সরকার কি প্রস্তুত, নাকি সরকারের কোনো প্রস্তুতি নেই? না, ডেফিনেটলি দেখেন, একটি বিষয় আপনাকে বলি, আমাদের একটা সেট আপ তো ছিল দীর্ঘ 15 বছর। আমাদের আইসিটি মিনিস্ট্রিতে বা সার্টে
অনেক দুর্বৃত্ত ঘটেছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্নীতি হয়েছে, সে সকল লোকগুলো অনেকে কিন্তু পালিয়েও গিয়েছে। সার্টের অনেক কর্মকর্তা আমি চিনি যারা কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে, কেউ কেউ বিদেশে চলে গিয়েছে, তারা কিন্তু অত্যন্ত উচ্চ পর্যায়ে পদস্থ ছিল এবং অনেকে আবার এখন বর্তমান জেলে আছে এনআইডি ফাঁসের জন্য। 20,000 কোটি টাকা লেনদেন, অনেকগুলো বিষয় এখানে এসেছে। তো এমন একটা অবস্থায় নতুন টিমটা এসে এটাকে আসলে আবার আগের মতো ফুল ফেজে আনতে একটু সময় লাগবে, এটাকে অ্যালাউ করতেই হবে। আমাদের সক্ষমতাও আছে, কিন্তু আমাদের একটা সাইবার ক্রাইম তদন্ত করতে গেলে পরে আমাদের 3টি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও সংসদ মন্ত্রণালয়। 3টে স্টেক হোল্ডার কিন্তু এখানে আছে। এই 3টে স্টেক হোল্ডারকে কিন্তু আইসিটি বিভাগ আরেকটা আছে। তো আমার কিন্তু মানে এই যে জটিলতাগুলো আসলে আছে, তো নির্বাচন তো আপনার সন্নিকটে, নির্বাচনের দিন সকালবেলায় একজন হয়তো একটা অপতথ্য ছড়িয়ে বলল যে আমি নির্বাচন থেকে সরে গেলাম, রাইট, ইনস্ট্যান্ট রেমিডি কি? আচ্ছা, না এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অফিস হতে আমাদের কিন্তু তথ্য প্রযুক্তি বিভাগের সমন্বয়ে ফেসবুক মেটার সাথে কিন্তু আমরা এমল্যাটের ব্যাপারে উদ্যোগ নিয়েছি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সি, যেটা অর্থাৎ হচ্ছে যদি কোনো অপতথ্য ছড়িয়ে যায় তাহলে যাতে আমরা একটা ফর্ম ফিল আপ করবো বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে, তখন তারা ওটাকে বন্ধ করবে। পাশাপাশি কে ছড়াচ্ছে তার জিও লোকেশন, আইপি অ্যাড্রেস, ডিভাইস ডিটেলস দেবে, যেটুকু তথ্যপাত্রের মাধ্যমে আমাদের লোকাল ডিবি পুলিশ যাতে তাদেরকে বা সাইবার ক্রাইম ইউনিট তাকে ধরতে পারে। কিন্তু আমাদের মানে একটি প্রতিবেদন হয়েছে যেখানে 1 মাসেই 5 শতাধিক এরকম অপতথ্য ছড়াচ্ছে। জি, প্রতিদিনই খুবই দায়িত্বশীল ব্যক্তিরাও আসলে এগুলো ছড়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে উনি না বুঝে আসলে করছেন। তো সেগুলো তো আসলে বন্ধ হয়নি, আপনি যেই পদ্ধতির কথাই আসলে বলেন, কিন্তু আসলে কি বন্ধ করা যাচ্ছে কিনা? আমাদের ফেসবুক কর্তৃপক্ষ সেই মিটিংয়ে আমি নিজেও উপস্থিত ছিলাম অনলাইনে, সেখানে তারা বলেছে ইলেকশন বেসড যে কোনো কান্ট্রি ফেসবুক সেখানে একটা স্পেশালাইজ বট সিস্টেম জেনারেট করে, যে বটে আপনার ইলেকশন বেসড কোনো ক্যাম্পেইনকে তারা, যে কোনো ভ্যালিড ক্যাম্পেইনকে তারা অর্গানিক রিচ দেবে, পেড রিচ করতে দেবে না। আচ্ছা, তো সুতরাং আপনার যেটা আসলে অটোমেটিক ফেসবুকের নর্মাল অ্যালগোরিদমে যে কোনো পেজ যেভাবে লাইক কমেন্ট করলে থাই থাই করে ছড়িয়ে যায়, সে অ্যালগোরিদমটা কিছুটা স্লুত হবে এবং বাংলাদেশের ইলেকশনের 3 দিন আগে পরে যাতে সহিংসতা না হয়, এটাই তাদের একদম বাই ডিফল্ট তাদের অ্যালগোরিদম। তারপরেও তারা একটি কথা আমাদের বলেছে যে বাংলাদেশে প্রচুর অপতথ্য হয় এবং এত রিকোয়েস্ট নাকি বিশ্বের অন্য কোনো দেশে আসে না। এবং আরেকটা ছোট্ট বিষয় বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই, বর্তমানে ফেসবুকের অ্যাকাউন্ট সংখ্যা বাংলাদেশে প্রায় 30 কোটি। তো যেটা আসলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির অ্যাভারেজ 1 বা 2 থেকে 2.5টা করে ফেসবুকে ঘটনা ঘটবে তাহলে নির্বাচনের দিন বা আগে পরে যা শুরু হয়ে গেছে। আমরা আসবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। তানভীর হাসান জোহা, আপনার কাছে জানতে চাই যে অপতথ্য বা গুজব ছড়ানোর আসলে মানে আইনে কি বিধান রয়েছে, কি শাস্তি দেওয়া হবে, বা এত হাজারো যে অপতথ্য ছড়ালো, একজনকেও কি এখন পর্যন্ত এই কারণে ধরা হয়েছে? জি, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আমাদের একটা লিমিটেশন আছে আমাদের আইনে স্পষ্টত। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ইনসাইটমেন্টের কিন্তু প্রপার ডিফিনিশনটা নাই, যার কারণে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আমাদের কাছে শেষ পর্যন্ত চুক্তি করার ব্যাপারেও তাদের কিন্তু আমাদের এই ইস্যুসগুলো তারা রেজ করেছিল। আচ্ছা, তো আমাদের দেশে হয় ইনসাইটমেন্ট, আমাদের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনটা হয় না। তো আমি অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনি না বুঝে একটা ইনফরমেশন শেয়ার করেছেন, সেটা হচ্ছে মিস ইনফরমেশন। ডিসইনফরমেশন হচ্ছে আপনি ইচ্ছে করে আপনি একটা ভুল তথ্য মানে শেয়ার করছেন। ইনসাইটমেন্ট হচ্ছে আপনি কোন দল তৈরি করতে চাচ্ছেন। তো আমাদের কিন্তু আমরা মিস ইনফরমেশন বলছি, আসলে কিন্তু আমরা ইনসাইটমেন্ট করছি। তো 3টা ধারা যদি আলাদা আলাদা শাস্তি, জেল জরিমানা থাকে, তখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কথা বলতে সুবিধা হয়। তো যেটা আনফর্চুনেটলি আমাদের এখন এই নতুন অধ্যাদেশে নেই, আছে অন্যভাবে অপতথ্য, এটা ওয়াইড টাইপের একটা সংজ্ঞা। তো সেক্ষেত্রে আমাদের 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানা উভয় দেওয়া আছে। এখন পর্যন্ত অন্তত একজনের তো অন্তত এরকম একটা জরিমানা বা কিছু হওয়ার দরকার ছিল। না, খুব দুঃখজনক হলো সত্য যে 2012 সাল থেকে এই পর্যন্ত লক্ষাধিক জিডি এন্ট্রি এবং প্রায় 50,000-এর উপর আমাদের সাইবার ট্রাইব্যুনালে বিভিন্ন পর্যায়ের মামলা অভিযোগ হচ্ছে। আসলে 100-100-রও কম ভার্ডিক্ট হচ্ছে শেষ পর্যন্ত। কারণ হচ্ছে যে ট্রায়াল স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে দুর্বল তদন্ত অথবা ডিজিটাল এভিডেন্স নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে বাদী বিবাদীরা মিলে যায়। আচ্ছা, এইগুলোর জন্য আসলে আশার মুখটা দেখা আসলে মানুষ বাঁচবে কি করে,
মানে একজন ব্যক্তি যদি নিজেই মনে করে যে আমি আসলে এই তথ্যটা ভেরিফাই করতে চাই, তার কাছে কোনো টুলস আছে? হ্যাঁ, বাংলাদেশে কিছু তথ্য ভেরিফাই করার জন্য আমাদের বেশ কিছু এনজিও আছে এবং কিছু ফোরাম আছে, এবং লিডিং টেলিভিশনগুলো কিন্তু নিয়মিত ফেক নিউজ স্ক্যানার নামে একটা প্রোগ্রামও করছে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম তথ্য মন্ত্রণালয়কে, তারা যদি একটা গভর্নমেন্ট ওয়েবসাইট করে, সেখানে যদি প্রতিদিনকার ফেক নিউজেরগুলো তালিকাগুলো যদি তারা দেয়, তাহলে কাউন্টার মেজারটা হয়। তো কোনো একটি কারণে এটা এখনো হয়ে ওঠেনি, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক রিমার চেকার, ডিসেন্ট থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানি আছে, হ্যাঁ, তারা ডিজিটাল নিজেরা কাজ করছে। হ্যাঁ, ওরা নিজেরা কাজ করছে। এবং আনফর্চুনেটলি দেখেন, ফরেন ফান্ড নেই, লোকাল ফান্ড নেই, মানে প্রবলেমটা আমাদের, কিন্তু ফরেন ফান্ডে তারা এক্সিস্টিং করছে। তো এখন এটুকু বলে আমি রাখতে চাই যে প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, এদেরকে যদি আসলে স্ক্রলিং করতে হয় বা ক্রলিং করতে হয়, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং দিয়ে কাজ করতে হবে। এবং এটার জন্য বেসরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয়, আমাদের দেখা যাচ্ছে চতুর্থ ফোর্থ ইয়ারে একটা থিসিস হয়, সবাই কপি পেস্ট করে, আমাদের মানে 80% কতজন রিয়েল টাইম রিসার্চ করে। যদি আমাদের শিক্ষকরা যদি একটুখানি দায়িত্ব নিয়ে, আমাদের বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা যদি একটু ইনোভেটিভ এরকম এআই এমএল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও 73টার উপর, তাহলে কিন্তু এতদিনে এটা অটোমেটিক প্রপার রিসার্চে এটা ডেভেলপ হয়েছে। আরেকটি যেটা হচ্ছে যে গণমাধ্যমের মানে কার্ড ব্যবহার করে অপতথ্য ছড়ানো হচ্ছে, এবং কখনো কখনো একটা এআই এর ছবি, মানে একেবারে শীর্ষ গণমাধ্যম, মানে আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো বাংলাদেশে আছে, তারাও এই ভুলগুলো করে ফেলছে। তাহলে গণমাধ্যমই বা নিজে বাঁচবে কিভাবে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, গণমাধ্যমেরও একটা ব্যাপার আছে। এটা আসলে এডিটোরিয়াল পলিসির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সিটিজেন জার্নালিজমটা আসতে হবে। দেখেন, ফ্যাসিবাদের সময় একটা সমস্যা ছিল যে আপনার মূলধারার সাংবাদিকতাটা কিন্তু ছিল না বলেই আমাদের কিন্তু তখন ফেসবুক বা এই যে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন রকমের কমিউনিটি বেসড নিউজ পেপার পোর্টালগুলো কিন্তু হাইপ তুলে ফেলেছে। কিন্তু বাংলাদেশে তো এখন সেই জায়গাটা নিয়ে পরিবর্তনশীল হয়েছে, পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু একটু কম হওয়ার কথা ছিল। কিন্তু একটা বিষয় সত্য যে আমাদের পূর্ববর্তী গভর্নমেন্টের একটা বিশাল অংশ এখনো বিভিন্নভাবে দেশ বিদেশে ছড়িয়ে আছে। তারা, আমরা যেটাকে বট বাহিনী বলছি, বিভিন্ন রকমের বট ক্রিয়েট করে একটা এলাকাতে আতঙ্ক সৃষ্টি করে, সাময়িক উত্তেজনা তৈরি করে, ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে তারা কিছু গেইন করার জন্য এরকম করছে। এইগুলোকে নির্ণয় করার জন্য কিন্তু আমাদের বিটিআরসিকে, আমাদের একটা লিগ্যাল মনিটরিং টিম আছে, সেল আছে, তারা চাইলে এটা মনিটর করতে পারে। কিন্তু মানে এতদিন পরেও যে আপনি চাইলে কথাটা বলছেন, নির্বাচনের আপনার 7 দিন বাকি আছে, মানে আমরা কেন চাইছি না? মানে এটাকে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, গুজব সৃষ্টিকারীরা যা করবে তাদেরই বিজয়। হ্যাঁ, তবে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বেশ কিছু গোয়েন্দা সংস্থা, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ বিভাগ একটা আভ্যন্তরীণ কমিটি করেছেন, তারা এটাকে মনিটর করার জন্য। এবং আমরা কিছু অ্যালগোরিদম তাদের মধ্যে আছে যে কাউন্টার ন্যারেটিভ এরকম হলে পরে যাতে ফেসবুকে ফর্মটা ফিল আপ করে দ্রুত, দেখেন আমাদের কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে 2টো প্রতিষ্ঠান কিন্তু পুড়ে গিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এটা যদি বন্ধ করা যেত তাহলে কিন্তু এত মাস পিপল গ্যাদার হয়ে হয়তোবা এই মবটাকে আমরা হয়তোবা একটা জায়গায় থামানোর একটা ইস্যুস ছিল। তো সেটা তো যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হতে পারে, কিংবা কোনো বট বাহিনী উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু এটা করতে পারে। তো সুতরাং আমাদের এই সকল ক্ষেত্রে আমাদের আসলে কাউন্টার ন্যারেটিভ অ্যালগোরিদম তৈরি করতে হবে। এবং আমি আশা করি যে আসলে বাংলাদেশ তো শুধুমাত্র বট বাহিনী বলে কোনো কথা নেই, আমাদের ডার্ক ওয়েবে আমাদের অনেক কিছু চলে গিয়েছে, এখন ওয়ার্ল্ড ডার্ক ওয়েবে চলে গেছে, ক্রিপ্টোকারেন্সিতে চলে গিয়েছে, টাকা পয়সা ট্রেসলেস হয়ে যাচ্ছে। তো নানা রকম বিকৃত বিষয়গুলো আসছে অনলাইনে, সেগুলো কিন্তু আমাদের পৌঁছাতে হবে, সেগুলোকেও আমাদের আসলে আইডেন্টিফাই করে তদন্ত সাপেক্ষে, এগুলো একটা চ্যালেঞ্জ, এগুলোর জন্য আমাদের কিন্তু বর্তমান এই অবস্থায় প্রস্তুত না। আমাদের আশা করি পরবর্তী সময় আমরা আসলে সময়ের সাথে সাথে প্রস্তুতি নেব। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটু ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। তানভীর হাসান জোহা, আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক পৃথিবীতে যারা মানে উন্নতির শীর্ষেই বলি, নির্বাচন তো পৃথিবীর সব জায়গাতে আসলে হচ্ছে, তারা খুব র্যাপিডলি এই জায়গাগুলোতে রেসপন্স করে কিভাবে? সেই টুলসগুলো কি কি? আচ্ছা, ধন্যবাদ। আমাদের পার্শ্ববর্তী দেশ, সার্কভুক্ত দেশেই অনেকগুলো দেশে আপনার অ্যাডমিন প্যানেল আছে, ফেসবুকের কথাটা বলতে পারে বিশেষ করে। তো সে পুলিশগুলো যেটা করে, অভিযোগ পাওয়ার পর
একটা সুনির্দিষ্ট ফেক আইডি হোক, ব্ল্যাকমেলার হোক, তার আইডির আইপিটা তারা ফেসবুকের হেল্প ছাড়া নিজেরাই দেখতে পারে। আচ্ছা এবং বিইং আ ফেসবুকের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আচ্ছা তারা সেটা দেখতে পারে। ইনফ্যাক্ট মেসেজিংগুলো দেখতে পারে, তার লোকেশনগুলো দেখতে পারে। হ্যাঁ, তো দেখার পর পরবর্তীতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরা নিতে পারে। বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশের জন্য কয়েকটা জিনিস দরকার। একটা হচ্ছে এমল্যাট করা লাগবে, পাশাপাশি জিডিপিআর না হলে পরে ফেসবুক এটা দেবে না। জিডিপিআর হচ্ছে জেনারেল ডেটা কার্ড প্রোটেকশন রেগুলেশন, অর্থাৎ হচ্ছে যে কোনো রাষ্ট্রের যদি ইলেকট্রনিক ডেটার গুড গভর্নেন্স থাকে, অর্থাৎ হচ্ছে যে যে রাষ্ট্র তার ডেটা প্রোটেকশন পলিসি আছে, যে পলিসি আসলে প্র্যাকটিস করা হয় এবং তাকে সেটা দেবে। জি, তাকে সেটা দেবে। কারণ কি, ফেসবুকে আপনি কার সাথে চ্যাট করছেন বা জীবন ঘনিষ্ঠ সংবেদনশীল নথি আদান প্রদান করছেন, তো গভর্নেন্স মানে যদি গুড ওই তো সরকারকে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর করে দেন তাহলে সেও তো এটা মিসইউজ করতে পারে পারে এটার জন্য, এবং বিশেষ করে যাদের পলিটিক্যাল আনস্টেবল স্টেবল কন্ডিশন তাদেরকে তারা মূলত প্রমোট করে থাকে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের খুবই কাছের দেশ এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমাদের একই রকমের অবস্থা বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেও, তো সেখানে আমরা মনে করতে পারি যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা চাইলে এটা পারি করতে, এবং আমাদের কূটনৈতিক প্রচেষ্টা, প্রাযুক্তিক প্রচেষ্টা দুটোই থাকতে হবে। দুটোর সমন্বয় নিয়ে আসলে আমাদের কাজটা করতে হবে, তাহলে এটা সম্ভব। এইভাবেই সারা বিশ্ব এইভাবে রেসপন্স করে আসছে। আরেকটি বিষয় বলতে চাই, আমাদের ইলেকট্রনিক আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার একটা পেন ড্রাইভও যদি থাকে, সেই পেন ড্রাইভটাও একটা এনআইডি কার্ডের এগেনস্টে ওনার হবে। তার মানে আমার যত রকমের ল্যাপটপ আছে, যত রকমের স্মার্ট ওয়াচ আছে, যাই আছে, সেটা যদি আমার একটা ন্যাশনাল আইডি দ্বারা রেজিস্টার হয়, ইলেকট্রিক্যাল আইডি যেটা, তখন যে কোনো রকমের সাইবার দুর্বৃত্তায়নের একজন রেসপন্সিবল থাকে। এখন যদি কোনো ঘটনা ঘটে, আপনি একটা আইপি অ্যাড্রেস পাবেন, সেই আইপি অ্যাড্রেসের মালিকানাকে আপনি জানেন না। পরবর্তীতে এই আইপির আন্ডারে যে 1200-1300 ডিভাইস থাকে, সেই ডিভাইসের মালিকানা কারা সেটা আমরা জানি না। এই সকল ধাপে কাজগুলো করতে হয়, তাহলে আমরা এটা মানে আমি যদি আপনাকে বলি যে প্রার্থীর সুরক্ষার ক্ষেত্রে তো গানম্যানও দেওয়া হয়েছে অনেক জায়গাতে, কিন্তু সাইবার নিরাপত্তার জন্য আসলে অন্তর্বর্তী সরকার কিছু করেছে কি, তাকে কিছু দিয়েছে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমাদের একটা এমার্জেন্সি রেসপন্স টিম কিন্তু ইতোমধ্যে করা হয়েছে, বাংলাদেশ পুলিশের ডিবির অধীনে সেটা আছে। তো সুতরাং সেখানে একটা হট নাম্বার ডিবি অফিসে আছে। জি, ডিবি অফিস তো একটা ইস্যুতে তো এখন পর্যন্ত ফলাফল দিতে পারলো না। হ্যাঁ হ্যাঁ, না, আশা করি তারা অচিরে ফলাফল দিবে। অচিরে আপনি বলছেন, এর মধ্যে তো পার হয়ে গেছে 2-3 দিন। জি জি, সেটাই। তারপরও আশার মুখ দেখবে। আমি অসমর্থিত বেশ কিছু সূত্র জানছি যে আমাদের অনুষ্ঠান হতে হতে তারা একটা ব্রিফিং এর ব্যবস্থা করেছে। আচ্ছা, এখন যে বিষয়টা হলো, ব্যাপারটা হলো আসলে তদন্তটা আমাদের এসওপি করা লাগবে, স্ট্যান্ডার্ড অফ অপারেশনাল প্রসিডিওর। মানে এক একজন এক একভাবে করলে, বা হয়তো পরিস্থিতি ঠান্ডা করার জন্য হয়তো বা আমাদের দৃশ্যমান যদি একটা গ্রেফতার করা হয়, যিনি গ্রেফতার হলেন দোষে অথবা বিনা দোষে, এবং প্রপারলি এটা যদি তদন্ত না হয়, তখন কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগ মামলা কিন্তু আলটিমেটলি আলোর মুখ দেখে না প্রপার ডিজিটাল ফরেন্সিকের অভাবে। আশা করি এক্ষেত্রে সেটা হবে না, সত্যিটা বের হয়ে আসবে। আপনার নির্বাচন ইস্যুতে মানে এই বিষয়গুলো, আমি জামাতের আমিরের কথা বাদ দিলেও, মানে এটা যত তৎক্ষণাৎ দরকার, মানে সকালবেলায় আপনি যদি 1000 অপতথ্য নিয়ে বসে থাকেন, জি জি, এটা তো আপনার মানে রাত হতে হতে তো এটার ভোটের চিত্র চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আসলে কি লাভ হবে আপনার? এত টুলস, এত মিটিং, এত কিছু, এত কমিটি, লাভটা কি হবে আসলে? হ্যাঁ, আরেকটা বিষয় আপনার সাথে সংযোজিত করতে চাই। আমাদের কিন্তু 4 থেকে 5টা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, বডি ক্যাম থেকে শুরু করে, মনিটরিং থেকে শুরু করে, স্পেশালাইজড রেসপন্স টিম রিলেটেড অনেকগুলো অ্যাপস এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই সময় যদি কোনো বড় রকমের ডিডস বা সাইবার দুর্বৃত্তায়ন হয় বা লোড ব্যালেন্সার না থাকে, তখন কিন্তু ওই ক্যামেরাগুলো কাজ করবে না। বডি ক্যামেরাগুলো কিন্তু মূলত লোকাল সার্ভারে না হয়ে ওরা কিন্তু ডাইরেক্ট ক্লাউডে হোস্ট করে বা নেট কানেক্টিভিটিতে হোস্ট হওয়ার পর তখন তারা এটা দেখতে পারে। তো এই সকল বিষয় আসলে সমীক্ষা করা প্রয়োজন, কারণ কিছুদিন আগে ইলেকশন কমিশনে 14,000 সাংবাদিকদের একটা ডেটা উন্মোচিত হয়ে গেল। তো এটা খুবই একটা অপেশাদারমূলক আচরণই বলবো, এবং দায়িত্বহীনতার একটা চরম একটা উদাহরণ হতে পারে। যদিও আমি জানি না কেউ এটার পিছনে সাময়িক সাসপেন্ড অথবা সাময়িক বরখাস্ত হয়েছে কি হয়নি, কিন্তু এই যে প্র্যাকটিস, বিচারহীনতা বা এই যে দায়িত্বহীনতা, এই যে আমরা জাস্ট এটা স্কেপ করলাম জিনিসটা, তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে ভালো উদাহরণ নেই আর কি। আমরা আরো একবার বিরতি নিচ্ছি, শেষ বিরতি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ।
আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। তানভীর হাসান জোহা, আপনার কাছে যতটুকু আলোচনা করলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব ম্যাজিক্যাল কিছু নাই যে খুব দ্রুত অপতথ্যগুলো ঠেকানো সম্ভব বা মানে গুজবকারীদেরকে আটক করে ফেলা সম্ভব। মানে তার মানে কি আসলে এই ইস্যুতে সরকার ব্যর্থ হলো কিনা আপনি কি মনে করেন? নির্বাচন তো একেবারে আসন্ন, আর তো জি মানে আমরা কিন্তু ওই গুজবের মধ্যেই কিন্তু আছি, প্রতিদিন চলছেই। জি ধন্যবাদ। দেখুন, আমাদের বেশ কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে যেগুলো পেইড এবং নন পেইড। তো পেইড সফটওয়্যারগুলো কিন্তু আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সিটিটিসি এবং আমাদের মিলিটারি রিলেটেড অনেক অর্গানাইজেশনের কাছে আছে। তারা কিন্তু ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানটা নির্ণয় করতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে যখন একটা গুজব ছড়ালো এফেক্টিভলি, তখন আমাদের টিনি আই থেকে শুরু করে ক্লার্ক আই, ভিউ, ক্রক্স, অনেকগুলো সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো জাস্ট পেস্ট করে দিলে তারা প্রথম আপলোডকারীর তালিকা দিয়ে দেবে। তাকে যদি আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স দিয়ে ট্রেস আউট করি, এরকম 2-4টা যদি উদাহরণ হয়, আমার মনে হয় এই অপতথ্য আমরা ইনশাল্লাহ রোধ করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যত মেকানিজম করা হয়েছে, যত কমিটি বলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ডিবি বা যার পক্ষ থেকে হোক, মানে আর কি করলে আসলে কাজটা আরো বেশি সহজ বা ইফেক্টিভ হতো বলে আপনি মনে করেন? আমার এখনো সেই সময় আছে কিনা? আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার একটা আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্স আছে এবং উনি থাকা অবস্থায় আসলে এমল্যাকটা আমাদের অনেক সহজ হতো। এবং ফেসবুক যখন বা ইউটিউব, গুগল যখন তাদের অ্যাডমিন প্যানেলটা আমাদের বাংলাদেশ পুলিশের কাছে দিয়ে দেবে, জি জি, তখন এর থেকে কিন্তু সহজ আইনি তাৎক্ষণিক কোনো প্রতিরোধ ব্যবস্থা কিন্তু নেই। যে সকল দেশে এগুলো নাই তারা কিন্তু গেটওয়েতে ফিল্টার বসায়। বাংলাদেশের আমাদের বেশ কিছু গেটওয়েতে কিন্তু ফিল্টার বসানো আছে, বিশেষ করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে ওয়েব ফিল্টার প্যাকেট করার মতো যথেষ্ট ইকুইপমেন্ট সেখানে আছে। যেমন পর্ন সাইট আপনি কিন্তু দেখতে পারবেন না, আটকে দিচ্ছে, এরকম কিছু বিশেষত প্যাকেটগুলো আছে। তো সুতরাং আমাদের যা আছে বর্তমানে সেগুলো এবং সমস্ত কমিটি সমন্বয় করে, যদি সমস্ত মন্ত্রণালয়কে সমন্বয় করে একটা সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল হলে দৃশ্যমান 2-4 জন গ্রেফতার হলে পরে কিন্তু আমরা আশা করি এটা নিরাপদ ডিজিটাল স্পেস করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের আলোচনা যেটি উঠে এসছে যে এখন পর্যন্ত যেহেতু কাউকে গ্রেফতারও করা হয়নি, মানে যে আইডিগুলো থেকে সব ছড়ানো হচ্ছে তাদেরকে সেভাবে ট্রেস আউটও দৃশ্যমানভাবে করা হচ্ছে না। নির্বাচনকে ঘিরে যে অপতথ্যগুলো ছড়িয়ে পড়ছে, এখানে গুজবকারীরাই বা গুজব সৃষ্টিকারীরাই যে আসলে সুবিধা পাবে এবং ভোটের মাঠে এসে এটি কতটুকু প্রভাব বিস্তার করবে সেটি আসলে ভোটের মাঠেই দেখা যাবে। তবে আমাদের জন্য সন্তোষজনক কিছু নেই। হতাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।